আজকের এবিটিআই টেস্ট পেপারে নতুন একটা পেজ শুরু করতে চলেছি। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। ফিজিক্যাল সায়েন্সের এবিটিআই টেস্ট পেপারের 267 পেজের বিভাগ ক এবং বিভাগ খ এর সব প্রশ্ন আজকে সলভ করব। চলো ক্লাসটা শুরু করা যাক। পেজ 267 এবিটিআই টেস্ট পেপারে বিভাগ ক এর প্রথম প্রশ্ন বলছে 1.1 এর বায়োগ্যাসের মূল উপাদান হলো। বায়োগ্যাসের মূল উপাদান হলো অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি বিউটেন। এটা সহজ প্রশ্ন। বায়োগ্যাসের মূল উপাদান হবে অপশন এ মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4। পরের প্রশ্ন 1.2 এর প্রশ্নটা হচ্ছে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে। চার্লসের সূত্রে দুটো লেখচিত্র আছে, একটা ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র আর একটা ভি বনাম স্মল টি লেখচিত্র। লেখচিত্রটা এইরকম ছিল, এই বরাবর ভি ছিল আয়তন ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর ছিল টি। তাহলে এইরকম ভি বনাম স্মল টি লেখচিত্রটা এরকমই ছিল যে উষ্ণতা অক্ষকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছেদ করবে। তাহলে চার্লসের সূত্রে ভি স্মল টি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে বা উষ্ণতা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? উত্তর হবে অপশন বি। অপশন বি উত্তর, -273 ডিগ্রি সেলসিয়াস। এটা এইদিকে তোমার জিরোর ধনাত্মক ভ্যালু থাকবে, +1 +2 +3 +1 1 ডিগ্রি সেলসিয়াস +2 ডিগ্রি সেলসিয়াস, এইদিকে নেগেটিভ -1 -2 -3 করে একসময় -273 এরকম আসবে। পরের প্রশ্ন 1.3 এর প্রশ্নটা বলছে 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? চুনাপাথরের সংকেত হচ্ছে CaCO3। চুনাপাথরকে উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করলে উৎপন্ন হবে CaO, মানে পোড়া চুন, সেই সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে দেখি এটার ভ্যালুগুলো যদি বসানো হয়, বসিয়ে তাহলে ক্যালসিয়াম 40, কার্বনের 12, অক্সিজেন 16, কিন্তু অক্সিজেন O3, অক্সিজেন তিনটে আছে ওই জন্য 16 × 3, তাহলে 40 + 12 + 3 = 48। তাহলে সবগুলো যোগ করলে হবে 8 দিয়ে 10-এর 0, হাই থাকে 1, 4 একে 5 আর একে 6, 6 4 10, মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরকে যদি উত্তপ্ত করা হয়, কার্বন ডাই অক্সাইড কতটা উৎপন্ন হবে? কার্বনের আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করতে হলে তাহলে কার্বনের শুধু কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের ক্ষেত্রে 16, তাহলে 16 অক্সিজেন যেহেতু O2, 16 × 2 এত গ্রাম, তাহলে 12 + 16 দোকানে 32 গ্রাম। তাহলে 12 আর 32 যোগ করলে হবে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখানে আনসার হবে অপশন এ। উত্তর হবে অপশন এ, 44 গ্রাম। এদিকে লিখে দিচ্ছি। সবাই দেখে নাও পুরোপুরি। পরের প্রশ্ন বলছে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হলো 1.4। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হবে অপশন এ না কেলভিন, কেলভিন ইনভার্স, তারপরে অপশন এ কেলভিন, অপশন বি কেলভিন ইনভার্স, অপশন সি মিটার কিউব, তারপরে অপশন ডি আছে মিটার টু দি পাওয়ার -3। তাহলে এখানে অপশন বি হবে আনসার, কেলভিন ইনভার্স আয়তন প্রসারণ গুণাঙ্কের একক। 1.5 এর প্রশ্নটা বলছে উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি করতে হলে বস্তুকে রাখতে হবে।
উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব তৈরি করতে গেলে বস্তুটাকে রাখতে হবে ফোকাসের মধ্যে, ফোকাসের ভিতরে রাখতে হবে। তাহলে অপশন এ সঠিক আনসার, ফোকাসের মধ্যে। 1.6 1.6 এর প্রশ্নটা বলছে সৌরচল্লিতে ব্যবহার করা হয়। অপশন এ উত্তল দর্পণ, অপশন বি অবতল দর্পণ, অপশন সি সমতল দর্পণ, অপশন ডি অবতলোত্তল দর্পণ। এখানে উত্তর হবে সৌরচল্লিতে ব্যবহার করা হয় অপশন বি অবতল দর্পণ। পরের প্রশ্ন 1.7 এর বলছে 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধের মান কত? যখন দুটো রোধ সমান্তরাল সমবায় থাকবে তাহলে একটা রোধের মান 3 ওহম আর একটা 6 ওহম। তাহলে দুটো রোধ বলছে দুটো রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধের মান, দুটো রোধ যখন সমান্তরাল সমবায় থাকবে তখন তুল্য রোধের মান এটা আরপি সমান সমান উপরে রোধগুলোর গুণফল 3 × 6, নিচে হবে রোধগুলোর যোগফল 3 + 6 এত ওহম। তাহলে উপরে 3 × 6 = 18, নিচে 6 3 যোগ করলে 9, তাহলে কাটাকুটি করলে হবে 9 × 2 = 18, তাহলে 2 ওহম। তাহলে আরপি হলো সমান্তরাল সমবায় তুল্য রোধ। তারপরে 1.8 এর প্রশ্নটা বলছে তড়িৎ আধানের এসআই একক। তড়িৎ আধানের এসআই একক অপশন এ কুলম্ব, অপশন বি অ্যাম্পিয়ার, অপশন সি ভোল্ট, অপশন ডি ওহম। এখানে উত্তর হবে অপশন কুলম্ব, অপশন এ। 1.9 এবার 1.9 এর প্রশ্নটা বলছে নিচের মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? নিচের মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌল, অপশন এ। তারপরে অপশন বি আছে ক্রোমিয়াম, অপশন সি থোরিয়াম তেজস্ক্রিয় মৌল, অপশন ডি রেডিয়াম তেজস্ক্রিয় মৌল। তাহলে উত্তর হবে অপশন বি ক্রোমিয়াম। উত্তর হবে অপশন বি ক্রোমিয়াম। সবাই দেখে নাও পুরোপুরি। পরের প্রশ্ন বলছে 1.10 এর প্রশ্নটা কোন হ্যালোজেন মৌল সর্বাধিক তড়িৎ ঋণাত্মক? অপশন এ ক্লোরিন। কোন হ্যালোজেন মৌল সর্বাধিক তড়িৎ ঋণাত্মক? অপশন এ ক্লোরিন, অপশন বি ব্রোমিন, অপশন সি ফ্লুরিন, অপশন ডি আয়োডিন। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হবে অপশন সি ফ্লুরিন। 1.11 তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক উচ্চ। অপশন এ উচ্চ, অপশন বি মাঝারি, অপশন সি কম, অপশন ডি খুব কম। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক উচ্চ হয়, অপশন এ। 1.12 এর প্রশ্নটা বলছে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। অপশন এ কপার, অপশন বি সালফার, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি অক্সিজেন। এখানে কপার হবে না, সালফার হবে না, জলীয় দ্রবণের অ্যানোডে উৎপন্ন হবে। অ্যানোডে উৎপন্ন হবে অপশন ডি এরটাই হবে সঠিক, অপশন ডি হবে অক্সিজেন। 1.13 এর উত্তরটা এখানে প্রশ্নটা হচ্ছে পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাস। পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাস, এটা একটা সহজ প্রশ্ন। এখানে উত্তর হবে পচা ডিম মানে হাইড্রোজেন সালফাইড। পচা ডিমের থেকে যে গন্ধটা পাই এটা হলো হাইড্রোজেন সালফাইড, মানে অপশন বি H2S। 1.14 জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু হলো। জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু হলো, মানে প্রধান মানে সব থেকে বেশি পরিমাণে যেটা থাকবে সেটা কপার, 50% কপার থাকে। তাহলে অপশন ডি Cu। 1.15 1.15 বলছে কোন যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন
দেখা যায়। কার্বন কার্বনের মধ্যে 3টে বন্ধন দেখা যাবে। এখানে অপশন এ CH3CHO, তারপরে আছে অপশন বি C2H6, অপশন সি C2H4, অপশন ডি C2H2। অপশন এ হচ্ছে CH3CHO, মানে এটাকে আমরা যদি ইউপ্যাক নামকরণ করি, দুটো কার্বনের জন্য মানে ইথানল। তারপরে অপশন বি C2H6, মানে এটা হবে দুখানে 4 2 6, মানে ইথেন। C2H4, মানে ওটা হবে ইথিন, মানে অপশন সি ইথিন বলতে পারি বা ইথিলিন বলতে পারি। আর C2H2, এটাকে বলা হয় ইথাইন বা অ্যাসিডিলিন বলা হয়। তাহলে অপশন ডি এরটাই হবে সঠিক। অপশন ডি C2H2। কার্বন কার্বনের মধ্যে 3টে বন্ধন থাকবে, এদিকে একটা হাইড্রোজেন থাকবে, এদিকে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন থাকবে। একটা কার্বন সবসময় 4টে করে বন্ধন তৈরি করে। এই কার্বন এই পাশের কার্বনের সঙ্গে 3টে বন্ধন তৈরি করেছে, এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন, তার মানে এই কার্বনের 4টে বন্ধন কমপ্লিট। ঠিক একই রকম ভাবে এই কার্বনের সাথে 3টে বন্ধন আছে, পাশের এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন, মানে টোটাল 4টে বন্ধন। তাহলে বিভাগ ক কমপ্লিট। এই সব ক্ষেত্রে এখানে বন্ধন কোণের মান, বন্ধন দৈর্ঘ্য, এদের গঠন আকৃতি, এগুলো একটু সবাই মাথায় রাখবে শর্ট প্রশ্নের জন্য। এবার আমরা বিভাগ ক্ষয়ের দিকে যাব। বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন বলছে কোন উপাদানটি প্রকৃতি ও বায়োগ্যাস দুটোতেই পাওয়া যায়, মানে প্রাকৃতিক ও গ্যাস ও বায়োগ্যাস দুটোতেই পাওয়া যাবে। এটা উত্তর হবে মিথেন, CH4। 2.1 এর অথবার প্রশ্ন বলছে একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। অজৈব গ্রিনহাউস গ্যাস, CO2। আমি একটা নাম লিখলাম, CO2 হতে পারে, ওজোন হতে পারে, CFC হতে পারে। তাহলে এগুলো সব অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম। পরের প্রশ্ন 2.2। 2.2 এর প্রশ্নটা বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন হবে অপশন এ দ্বিগুণ, অপশন বি অর্ধেক, অপশন বি 4 গুণ, আর অপশন ডি কোনোটি নয়। মানে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কি হবে? তাহলে বয়েলের সূত্রে আমরা দেখেছি যে বয়েলের সূত্রে উষ্ণতা যদি গ্যাসের ভর যদি স্থির থাকে, তাহলে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্রে ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির। তাহলে চাপ এবং আয়তন, মানে চাপ যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এখানে বলছে চাপটাকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আয়তন কি হয়ে যাবে? অপশন এ দ্বিগুণ, অপশন বি অর্ধেক, অপশন বি 4 গুণ, অপশন ডি কোনোটি নয়। অপশন বি হবে কারেক্ট আনসার, অর্ধেক হবে। পরের প্রশ্ন 2.3। 2.3 এর প্রশ্নটা বলছে এনটিপিতে 22.4 লিটার আয়তন সম্পন্ন গ্যাসটি হলো অপশন এ 1 গ্রাম পরমাণু O2, 1/2 মানে হাফ গ্রাম অণু O2, অপশন সি 16 গ্রাম O2, আর অপশন ডি 1 মোল O2। এখানে উত্তর হবে 22.4 লিটার, মানে সেটা সবসময় 1 মোল। অপশন ডি 1 মোল O2। 2.4 এর প্রশ্নটা বলছে একটি কঠিন পদার্থের 3টি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, ক্ষেত্রফলও বৃদ্ধি পায়। তাহলে 3টে প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। 2.4 হয়ে গেল। 2.5। 2.5 এর প্রশ্নটা বলছে একটি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ স্মল এফ ও বক্রতা ব্যাসার্ধ স্মল আর এর মধ্যে সম্পর্ক কি? একটি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য স্মল এফ ও বক্রতা ব্যাসার্ধ স্মল আর এর মধ্যে সম্পর্ক কি? তাহলে গোলীয় দর্পণ, মানে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যে সম্পর্কটা প্রমাণ করেছিলাম সেটা হচ্ছে R = 2f।
আর ইকুয়াল টু 2f, বা এটাকে আবার বলা যায় f ইকুয়াল টু r/2। বক্রতা ব্যাস r ইকুয়াল টু 2f, মানে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে এইটার উপর ভিত্তি এটা আমরা অবতল দর্পণের সাহায্যে এই প্রমাণটা করেছিলাম, উত্তল দর্পণের সাহায্যে এই প্রমাণটা করেছিলাম। দুটো প্রমাণ দেখে রাখতে হবে সবাইকে। 2.5 এর অথবার প্রশ্নটা বলছে, 2.5 এর অথবার প্রশ্ন বলছে যে রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা সৎ না অসৎ। রেটিনায় যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে তা সৎ না অসৎ। তাহলে রেটিনায় বা বস্তু সাপেক্ষে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, মানে উত্তর হবে সৎ। 2.6 এর প্রশ্নটা বলছে, 2.6 এর প্রশ্ন, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? এখানে উত্তর হবে অবতল লেন্স। সবাই দেখে নাও। 2.7, 2.7 এর প্রশ্ন, ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যোগ করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়, শ্রেণী ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যোগ করা হয়। শ্রেণী দীর্ঘ হয়ে গিয়েছে, হর্ষই হবে। 2.7 হয়ে গেল। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যোগ করা হয়। এখানে অবশ্যই মনে রাখবে ফিউজ তারকে সবসময় লাইভ তারের সঙ্গে যুক্ত করা থাকে। 2.8, 2.8 এ বলছে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হবে ওহম সেমি। সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হবে ওহম সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে হলে ওহম মিটার। 2.9, 2.9 এর প্রশ্নটা, আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম। এখানে ঊর্ধ্বক্রম মানে কি? ক্রমে ক্রমে ঊর্ধ্বে উঠবে, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। আর অধক্রম মানে কি? ক্রমে ক্রমে অধ। ঊর্ধ্ব মানে উপরের দিক, অধ মানে নিচের দিক। ক্রমে ক্রমে অধক্রম যদি বলে তাহলে অধক্রম মানে কি? ক্রমে ক্রমে অধ, মানে অধ মানে বড় থেকে আস্তে আস্তে কি হবে? ছোটর দিকে যাবে। 2.9 এর প্রশ্নটা, ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম, সব থেকে ভেদন ক্ষমতা কম হচ্ছে আলফা, তারপরে বিটা, তারপরে গামা। 2.10 এর প্রশ্নটা বলছে পর্যায় সারণীর কোন পর্যায়ে ধাতু অধাতু ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান। তাহলে পর্যায় সারণীর, এখানে পর্যায় সারণীর কোন পর্যায়ে হবে? চতুর্থ পর্যায়ে, চতুর্থ চতুর্থ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে ধাতু অধাতু এবং ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান। এবারে আমরা 2.11 এর বাম স্তম্ভ ডান স্তম্ভ, হ্যাঁ এখানে অবশ্যই মনে রাখবে যে চতুর্থ পর্যায়ে ধাতু অধাতু এবং ধাতুকল্প তিন ধরনের মৌলই থাকে। ধাতুকল্প হচ্ছে ধাতুকল্প, ধাতুকল্প হলো আর্সেনিক। অধাতু, অধাতু হবে ব্রোমিন। আর ধাতুর উদাহরণ যদি দেওয়া হয়, ধাতুর উদাহরণ হবে পটাশিয়াম, ক্লোরিন। তাহলে চতুর্থ পর্যায়ে ধাতু অধাতু ধাতুকল্প তিনটেই থাকে। ধাতুকল্পের উদাহরণ আর্সেনিক, অধাতুর উদাহরণ ব্রোমিন, আর ধাতুর উদাহরণ হবে পটাশিয়াম, ক্লোরিন। সবাই দেখে নাও। 2.11 এর মধ্যে বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, সেই ছকটা তুলে নিয়েছি আমরা। এখানে বলছে দুষ্টু মৌল, দুষ্টু মৌল আমরা জানি সবাই, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। পরে গ্যালভানাইজেশনের প্রয়োজন। গ্যালভানাইজেশনে আমরা কি করি যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়।
এটাকেই আমরা কি বলবো? গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজেশনের ক্ষেত্রে এটা হবে জিঙ্ক। তারপরে গ্লুকোজের জলীয় দ্রবণ। গ্লুকোজের জলীয় দ্রবণ এটা তড়িৎ পরিবহন করে না। আর মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু হবে এজি। এছাড়া মুদ্রা ধাতুর নাম এজি ছাড়া সবাই মনে রাখবে সিইউ আর এইউ। এইউ মানে গোল্ড বা সোনা যেটাকে বলি, কপার তামা, আর এজি মানে সিলভার বা রূপা। সবাই দেখে নাও সবটা। পরের প্রশ্ন বলছে 2.12। 2.12 বলছে বেঞ্জিনে NaCl অদ্রাব্য কেন? হ্যাঁ, বেঞ্জিনে NaCl অদ্রাব্য তার কারণ হচ্ছে NaCl হচ্ছে একটা তড়িৎ যৌগ বা আয়নীয় যৌগ বলতে পারি, কারণ এটা Na+Cl- আকারে ভেঙে যায়। কিন্তু বেঞ্জিন কিন্তু এরকম ভাবে ক্যাটায়ন অ্যানায়ন এরকম ভাবে ভেঙে যায় না, যার জন্য কি হয়, ওটা একটা নন পোলার। বেঞ্জিন হলো নন পোলার, যার জন্য এটা এখানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে NaCl এ, কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে সেখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে না। তাহলে বেঞ্জিন নন পোলার হওয়ার জন্য বেঞ্জিনে কি হবে, NaCl দ্রবীভূত হবে না, মানে অদ্রাব্য থাকবে। তাহলে এখানে উত্তরটা হবে NaCl হলো আয়নীয় যৌগ এবং কিন্তু বেঞ্জিন নন পোলার হওয়ায় বেঞ্জিনে NaCl অদ্রাব্য। বেঞ্জিনে কোনো ক্যাটায়ন আয়ন তৈরি হয় না, যার জন্য কি হবে, বেঞ্জিনের মধ্যে ক্যাটায়ন আয়ন যদি তৈরি, মনে করো এমন একটা দ্রাবকের নাম দিল, সেখানে ক্যাটায়ন আয়ন তৈরি হচ্ছে। তার ফলে কি হবে, এখানে যে NaCl এর যে ক্যাটায়ন আয়ন যেগুলো তৈরি হবে, ওই ক্যাটায়ন আয়নের সঙ্গে একটা আকর্ষণ বল কাজ করে, যার জন্য কি হবে, NaCl তখন দ্রবীভূত হয়ে যাবে। পরের প্রশ্ন 2.13। 2.13 এর প্রশ্নটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা সহজ প্রশ্ন। তড়িৎ শক্তি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অথবা অথবা প্রশ্নটা কি বলছে, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ, লোহার উপরে গ্যালভানাইজেশনে জিঙ্ক ব্যবহার করা হয় প্রলেপ দেওয়ার জন্য। 2.13 হয়ে গেল। 2.14। 2.14 এর বলছে যে H+ এবং Na+ আয়ন দুটির মধ্যে কে আগে ক্যাথোডে যুক্ত হবে? এখানে H+ ও Na+ আয়ন দুটির মধ্যে H+ ক্যাথোডে আগে যুক্ত হবে। তারপরের প্রশ্ন 2.15। 2.15 বলছে কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা হয়? নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন মানে HNO3 এর শিল্প উৎপাদন করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে। অসওয়াল্ড লয়েডয়। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা হয়, আর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা হয়। অথবা প্রশ্নটা বলছে নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয়? নেসলার বিকারকের সাহায্যে অ্যামোনিয়া গ্যাসকে NH3 অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। 2.16। 2.16 বলছে সমুদ্রের জলে দ্রুত মরিচা পড়ে কেন? এখানে উত্তর হবে অতিরিক্ত লবণের উপস্থিতি। অতিরিক্ত লবণের উপস্থিতি থাকার জন্য সমুদ্রের জলে কি হয়, এই আহ, অতিরিক্ত লবণ থাকার ফলে এই আয়রনের সঙ্গে অক্সিজেন এবং জল তাড়াতাড়ি কি করে, বিক্রিয়া শুরু করে দেয়, যার ফলে তাড়াতাড়ি মরচে পড়ে। 2.17।
2.17 এর প্রশ্ন বলছে এলপিজি সিলিন্ডারে যে দুর্গন্ধযুক্ত পদার্থটি মেশানো হয় তার নাম কি? এলপিজি সিলিন্ডারে গ্যাস লিক করলে যে গন্ধ যেটা পায় সেই গন্ধটাই হচ্ছে তোমার ইথাইল মারক্যাপটানের গন্ধ। তার সংকেত হবে ইথাইল মারক্যাপটানের C2H5SH। এর নাম হচ্ছে ইথাইল মার ইথাইল মারক্যাপটান C2H5SH। অথবা প্রশ্ন ভিনাইল ক্লোরাইডের সংকেত। ভিনাইল ক্লোরাইডের সংকেত হবে CH2 ডবল বন্ড CH Cl। CH2 মানে কার্বনের দুটো চারটে কার্বন, দুটো তিনটে চারটে, এটা লেখা যায় বা এরকম লিখতে পারো C2 কার্বন দুটো হাইড্রোজেন C2 H3 দুটো একে তিনটে Cl, এটা লেখা যায় বা এটা ভিনাইল ক্লোরাইডের সংকেত CH2 ডবল বন্ড CHCl। সবাই দেখে নাও পুরোপুরি। তারপরের প্রশ্ন 2.18 এর প্রশ্নটা বলছে এর নামটা লিখতে বলেছে, ইউপ্যাক নামকরণ CH3 CH2 CHO। তাহলে তিনটে কার্বনের জন্য হবে শব্দমূল মিথ ইথ প্রোপ, তিনটে কার্বনের জন্য হবে প্রোপ। তারপর এই কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন থাকে, কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন থাকবে। তাহলে এক বন্ধন হলে আমরা ইংরেজিতে যদি লিখি ANE, এন একার দন্তান্ন। আর CHO মানে হবে এল, অকার জকালা আকার ল, এল। এই এ থাকার জন্য কি হবে, এন এর ইটা শেষের ইটা কেটে যাবে, যখন এন এর উচ্চারণ হয়ে যাবে আন। প্রোপের সঙ্গে আন যুক্ত হবে, আন যুক্ত হলে হবে প্রোপান, আর প্রোপানের সঙ্গে অ্যাল যুক্ত হলে হবে প্রোপানেল। তাহলে প্রথমে শব্দমূল, তারপরে প্রধান প্রত্যয়, তারপরে অপ্রধান প্রত্যয় মানে যেগুলো কার্যকরী গ্রুপ, ফাংশনাল গ্রুপ। CHO থাকলে হবে অ্যাল, কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন থাকলে হবে এন, কিন্তু এন এর ইটা কেটে যাচ্ছে, তার কারণ অ্যালের শুরুতে এ আছে, যার জন্য ইটা কেটে গিয়ে এন পড়ে থাকছে, এন এর উচ্চারণ তখন আন হয়ে যাবে, প্রোপ যুক্ত আন, প্রোপান। প্রোপানের সঙ্গে যখন অ্যাল যুক্ত হবে প্রোপানেল হয়ে যাবে। তাহলে লিখতে হবে এটাই লিখতে হবে। সেটাকে আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে মানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে। এবারে দেখা হবে নতুন একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা।